মায়ান সভ্যতা এটা এমন এক সভ্যতা যারা শত শত বছর আগে করে গেছে অনেক ভবিষ্যৎবাণী এবং রেখে গেছে তাদের চিহ্ন হিসেবে এমন কিছু পিরামিড যা তখনকার সময়ে হয়তো তৈরি করা ছিল প্রায় অসম্ভবের বিষয়। প্রায় ৬০০ বছর আগের কথা। দক্ষিণ আমেরিকায় পাহাড়ি অঞ্চলে কিছু উপজাতিরা বসবাস করত। তারা যা বলতো তাই নাকি সত্যি হয়ে যেত। তারা ছিল অনেকটাই হিংস্র প্রকৃতির, এমনকি তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষকে বলি পর্যন্ত দিত। কিন্তু কিভাবে এই মায়ান উপজাতিরা ধ্বংস হলো এটা নিয়েও আছে অনেক রহস্য। বলছিলাম ২০০৬ সালে রিলিজ হওয়া এমনই একটা অন্যরকম সার্ভাইভাল মুভি। তবে মুভির নামটা তোমরা লাস্টে জানতে পারবে। মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু আদিবাসীরা জঙ্গলের মাঝে পশু শিকার করছে এবং তৈরি করে রেখেছে নানা রকম ফাঁদ। দেখা যায় লতাপাতা আর খড়কুটো দিয়ে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে তারা বসতি স্থাপন করেছে। পোশাক বলতে নামমাত্র ছিল। তারপর আমরা গল্পের প্রধান চরিত্র জাগোকে দেখতে পাই। তারা একটি বনের ভিতর পশু শিকার করে আনন্দ উল্লাস করছিল এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কিন্তু কেউ বুঝতে পারুক বা না পারুক, জাগো কিন্তু ঠিকই বুঝতে পেরে যায় যে তাদের আশেপাশে জঙ্গলে কিছু লোকের উপস্থিতি। এবং তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে অনেক আদিবাসী, যাদের দেখে জাগো অবাক হয়ে যায়। তখন জাগো তাদেরকে বলে যে তোমরা কে এবং কোথা থেকে এসেছো। তখন সেই জনগোষ্ঠীর সর্দার তাকে বলে যে আমাদের উপর কিছু ভয়ানক শক্তি আক্রমণ করেছে এবং আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাই এখন আমরা নতুন জায়গার সন্ধানে বেরিয়েছি। তখন দুই গোষ্ঠীর উপজাতি একে অপরের মধ্যে খাবার ভাগাভাগি করে নেয়। জাগো তখন তাদের কাছ থেকে মাছ নেয়, তাদেরকেও কিছুটা মাংস দেয় যেটা তারা একটু আগেই শিকার করেছিল। তখন ওই ভিন্ন গোষ্ঠীর লোকগুলো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জাগো খেয়াল করে যে তাদের দলের অধিকাংশ লোকই আহত, কিন্তু জাগোর যেন কেমন একটা সন্দেহ হতে থাকে। তখন সেই শিকার করা বন্য শূকরটা নিয়ে তারা চলে আসে তাদের বস্তিতে। সেখানে দেখতে পাই জাগোর একটি ছেলে সন্তান আছে এবং তার স্ত্রী আবার গর্ভবতী। দিনটা এভাবেই কেটে যায়। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জাগো একটা ভয়ানক স্বপ্ন দেখতে পায়। জাগো দেখতে পেল যে শিকার করার সময় যে আদিবাসী গ্রুপের সাথে তাদের দেখা হয়েছিল তাদের মধ্য থেকেই একজন নিজের হৃৎপিণ্ডটা বের করে দাঁড়িয়ে আছে এবং জাগোকে বলে যে পালাও, নয়তো বিপদ তোমাদের সামনে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে হঠাৎ করে জাগোর ঘুম ভেঙে যায়। উঠে বসতে যাবে এমন সময় চারপাশ থেকে শব্দ হতে থাকে। আশেপাশে ভালো করে তাকালে সে বুঝতে পারে যে তাদের বাড়ির আশেপাশে অনেক লোকের আনাগোনা আর সবার হাতেই রয়েছে জ্বলন্ত মশাল। বাইরে বেরোতেই জাগো দেখতে পেল যে একটা হিংস্র জনগোষ্ঠী তাদের উপর আক্রমণ করেছে। কোনো কিছু চিন্তা না করে জাগো তার সন্তান ও স্ত্রীকে নিয়ে বস্তির পিছনে থাকা একটি গভীর কুয়োতে নামাতে শুরু করে। ততক্ষণে সেই হিংস্র উপজাতি জাগোদের বস্তিতে তাণ্ডব শুরু করে দিয়েছে। নির্মমভাবে মারতে থাকে সকলকে এবং শেষমেশ আগুন জ্বালিয়ে দেয়। এরপর তাদের মধ্য থেকেই একজন আদিবাসী দেখে ফেলে জাগোকে যে সে যেন কিছু একটা করছে। তখন সে জাগোর দিকে এগিয়ে আসতে থাকে এবং জাগো তাড়াহুড়া করে তার স্ত্রী ও সন্তানকে নামাতে গিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু শেষ পর্যন্ত একজন আদিবাসী দেখে ফেলে যে জাগো তার স্ত্রী সন্তানকে এখানে লুকিয়ে রেখেছে। জাগো এই বিষয়টা দেখে সেই আদিবাসীকে সেখানেই মেরে ফেলে। জাগো এই জন্যই তাকে মেরে ফেলেছিল, কারণ সে যেন এই কথাটা অন্য কাউকে বলতে না পারে। জাগো বাকি লোকদের বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় সে একটা কথাই তার স্ত্রীকে বলে যায় যে আমি না ফিরে আসা পর্যন্ত তোমরা এখানেই অপেক্ষা করবে। তখন জাগো বুদ্ধি করে কুয়াতে একটি দড়ি বেঁধে দিয়ে যায়, কারণ জাগো যদি কখনো মারাও যায় তাহলে তার স্ত্রী যেন সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর দেখা যায় যে জাগো সেই হিংস্র গোষ্ঠীর সাথে এক প্রকার লড়াই করতে থাকে। তারা যেহেতু সংখ্যায় অনেক বেশি ছিল তাই তারা জাগোদের বন্দি বানিয়ে ফেলে এবং তার সামনেই তার বাবাকে নির্মমভাবে হত্যা করে সেই হিংস্র আদিবাসীরা। এরপর তারা জাগোকেও মেরে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে জাগো দেখতে পায় যে তারা এখন সেই হিংস্র উপজাতিদের হাতেই বন্দী এবং সকলকেই বেঁধে রেখেছে বাঁশের সাথে যাতে তারা পালাতে না পারে। আর তাদের গ্রাম একটা নরকে পরিণত হয়েছে। চারিদিকে শুধু আগুন আর আগুন। কিন্তু জাগোর মনে তখন একটাই চিন্তা ছিল
তার বাবা তো মারা গেছে, কিন্তু বেঁচে আছে তার স্ত্রী ও সন্তান। সে ভয়ে ভয়ে বারবার কুয়োর দিকে তাকাতে থাকে। আর এই জিনিসটা খেয়াল করে সেই হিংস্র উপজাতির সর্দারের বড় ছেলে। তখন সে ওই কুয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু তার পায়ের শব্দ পেয়ে জাগোর স্ত্রী ও সন্তান একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু তার মনের ভিতর কেমন যেন একটা সন্দেহ কাজ করছিল, তাই সে বড় একটা পাথর সেই কুয়ার ভিতর ছুঁড়ে ফেলে। আর সেই পাথরটা গিয়ে লাগে বাচ্চা ছেলেটার পায়ে। তখনই জাগোর স্ত্রী তার মুখটা জোরে চেপে ধরে, যাতে করে সে যেন কোনো শব্দই করতে না পারে। তখন সে ভাবে যে এখানে হয়তো কিছুই নেই, এবং চলে যাওয়ার সময় কুয়ার ভিতরে থাকা সেই দড়িটা সে কেটে দিয়ে যায়। এরপর বন্দি জাগো ও তার দলবল নিয়ে যাত্রা শুরু করে কোনো এক ভয়ঙ্কর গ্রামের উদ্দেশ্যে। কি বিপদ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেটা হয়তো তারা স্বপ্নেও ভাবতে পারেনি। লম্বা বাঁশের সাথে সারি সারি করে তাদেরকে বাঁধা হয়। এরপর দেখা যায় তারা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা শুরু করে। তাদের সকলকে বন্দি করলেও বাচ্চাদেরকে কিন্তু তারা ছেড়ে দেয়। দেখা যায় সেই বাচ্চাগুলো কাঁদতে থাকে তাদের মা বাবার জন্য। ঘন জঙ্গল শেষ করে নদী পার করে তারা ওপারে চলে যায়। কিন্তু যাওয়ার পথে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলেও তার উপর চলে নির্মম অত্যাচার। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি জনবহুল বাজারে এসে পৌঁছায়। এমন দৃশ্য জাগো এর আগে কখনো দেখেনি। সেখানে মানুষ দিনের পর দিন পরিশ্রম করছে, একটু খাবারের জন্য একে অপরের সাথে লড়াই করছে। আসলে এটা এমন একটি বাজার যেখানে মানুষ কেনাবেচা হয়। দেখা যায় জাগোদের দলের সমস্ত মেয়েদেরকে এখানে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়। আর একটু সামনে যেতেই বড় বড় মন্দির দেখা যায়। তাদের সকলকে নিয়ে আসা হয় সেই মন্দিরের ভিতরে, এবং তাদের গায়ে লাগিয়ে দেওয়া হয় নীল রং, কারণ আদিবাসীরা নীল রংকে ত্যাগের প্রতীক বলে মনে করে থাকে। এরপর তাদেরকে মন্দিরের উপরে নিয়ে আসা হয়, কারণ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে আজ বলি দেওয়া হবে। এবং দেখতে দেখতেই শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর বলির দৃশ্য। প্রথমে জাগর দলের একজনকে বলি দেওয়া হয়, এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে সেখানে উপস্থিত জনগণকে দেখানো হয়। এটা দেখে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। বলি শেষে কাটা মাথাটা উপর থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়। মন্দিরের আশেপাশেও দেখা যায় শত শত মৃত লাশ। একে একে দুজনকে বলি দেওয়ার পর এবার জাগর পালা। জাগোকে বলি দিতেই যাবে, ঠিক তখনই হঠাৎ করে সূর্যগ্রহণ লেগে যায়। এমন সূর্যগ্রহণ দেখে সেখানকার পণ্ডিতরা ভাবে যে হয়তো ঈশ্বরের রক্তের তৃষ্ণা মিটে গেছে, তাই আজ আর বলি হবে না। এরপর জাগো ও তার সঙ্গীদেরকে মন্দিরের পিছনে একটি মাঠের মধ্যে নিয়ে আসা হয়। এরপর সামনের জঙ্গল দেখিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা যদি এই মাঠটা পেরিয়ে জঙ্গলে চলে যেতে পারো তাহলেই আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তাদের মধ্য থেকে দুজন করেই দৌড়ানোর সুযোগ পাবে, এবং তারা যখন দৌড়ানো শুরু করে তাদের পিছন থেকে বর্ষা, তীর ও পাথর ছুঁড়ে মারা হয়। কিন্তু এইভাবে আর কতক্ষণ, এক এক করে তারা সবাই শিকারে পরিণত হয়। কিন্তু জাগো ঠিকই বুঝতে পেরে যায়, তাই সে সোজা হয়ে না দৌড়ে এলোমেলোভাবে দৌড়াতে থাকে, যাতে করে তাদের পিছনে থাকা সেই আদিবাসীরা তাদের উপর সঠিক নিশানা না করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত জাগো তাদের শিকারে পরিণত হয়, কারণ একটা তীর এসে লাগে তার বুকে। দেখা যায় মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল সর্দারের ছেলে। সে জাগোকে মারতেই যাবে, ঠিক ওই সময় সেখানে আহত অবস্থায় পড়ে থাকা একজন সেই সর্দারের ছেলেকে বাধা দেয়। এই সুযোগে জাগো তার পিঠে গেঁথে থাকা তীরের সুচলো অংশটা দিয়ে সর্দারের ছেলের গলার নলি কেটে তাকে মেরে ফেলে, ঠিক যেভাবে জাগোর বাবাকে তারা মেরেছিল। এটা দেখে অন্য পাশে থাকা সেই উপজাতিরা এসে জাগোকে মারার চেষ্টা করে। তখন সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় গভীর জঙ্গলের ভিতর। অন্যদিকে সর্দার ও তার দলের লোকেরা পাগলের মতো জাগোকে খুঁজতে থাকে। জাগো এতটাই ক্লান্ত ও আহত ছিল যে সে একটা গাছের ডালের উপরে এসে বসে। ঠিক তখনই তার পিঠ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে গিয়ে পড়ে সর্দারের ছেলের কাঁধের উপর। কিছুটা দূর যাওয়ার পর সর্দার দেখতে পারে যে তার ছেলের পিঠের উপরে এক ফোঁটা রক্ত পড়েছে। এটা দেখে তারা সহজেই বুঝতে পেরে যায় যে জাগো কোনো একটা গাছের উপরে বসে রয়েছে। অন্যদিকে দেখা যায় যে জাগো যে গাছের উপরে বসেছিল সেখানে একটি বাঘের বাচ্চা ছিল, যার কারণে সেই বাঘটা জাগোকে তাড়া করতে থাকে। সে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু ঠিক তখনই সর্দারের একজন লোক জাগোকে দেখতে পায় এবং তার পিছনে পিছনে ছুটতে থাকে। বাঘটা জাগোর উপর হামলা করতেই যাবে, ঠিক এমন সময় সর্দারের লোকটা তাদের মাঝখানে এসে উপস্থিত হয় এবং বাঘের শিকারে পরিণত হয় সেই সর্দারের
কাছের লোকটা। জাগো এবারের মতো বেঁচে যায়। প্রায় অনেকটা সময় দৌড়ানোর পর সে এসে উপস্থিত হয় একটি ঝর্ণার সামনে। সে কোনো রকম চিন্তা না করেই সেখান থেকে লাফ দেয়। এবার সে পৌঁছে যায় তার নিজের জঙ্গলে। নিচে এসে জাগো সেই উপজাতির সর্দারকে বলে যে এটা আমার জঙ্গল, তোমার যদি সাহস থাকে তাহলে আমার জঙ্গলে এসে আমার সাথে লড়াই করো। এটা শুনে সর্দার রাগান্বিত হয়ে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে পৌঁছে যায় সেই জঙ্গলে। এটা দেখে জাগো সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু যাওয়ার সময় সে একটা কাদা ভর্তি গর্তে পড়ে যায়। সে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এরপর সে একটা ভীমরুলের বাসা এনে ছুঁড়ে মারে সেই সর্দারের দিকে এবং দেখা যায় তারা অনেকটাই আহত হয়। এরপর জঙ্গল থেকে খুঁজে বার করে বিষাক্ত ব্যাঙ, যাদের গা থেকে বিষাক্ত বিষ একটি কাঁটার মাধ্যমে লাগিয়ে সে একজনকে মেরে ফেলে। ঠিক ওই সময় সর্দারের ছেলের সাথে তার দেখা হয়ে যায়। সেও হিংস্র জন্তুর মতো তার উপর ঝাঁপিয়ে তাকে মেরে ফেলে। ঠিক এমন সময় বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যায়। জাগোর চিন্তা বেড়ে যায় যে তার স্ত্রী ও সন্তান তো সেই কুয়ার ভিতরে আটকে রয়েছে। যদি বৃষ্টির মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে তো তারা জলে ডুবে সেখানেই মারা যাবে। জাগো প্রাণপণে কুয়ার দিকে ছুটতে থাকে, কিন্তু তার সামনে এসে উপস্থিত হয় সেই সর্দার। সে জাগোকে মারার জন্য একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার পায়ে আটকে যায় একটি হাড়ের টুকরো, আর একটি বিশাল আকারের বর্ষা গিয়ে লাগে তার বুকের ভিতর। অর্থাৎ সর্দার কিন্তু এখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় যে প্রবল বৃষ্টির কারণে কুয়ার ভিতর জলের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তার স্ত্রী সেই জলের ভিতরেই একটি বাচ্চার জন্ম দেয়। অন্যদিকে জাগো ছুটতে ছুটতে একটি সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। সেখানে দেখা যায় বড় বড় জাহাজ নিয়ে ইউরোপিয়ানরা তাদের দিকেই এগিয়ে আসছে। আর এই সুযোগে জাগো পৌঁছে যায় তার স্ত্রীর কাছে। সে তার সন্তান এবং স্ত্রীকে কুয়ার ভিতর থেকে বাইরে বের করে আনে এবং তারা আবারও পূর্বের মতো গভীর জঙ্গলেই জীবনযাপন করতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। দেখো এই মুভিটাই এমন কিছু সিন রয়েছে যেগুলো ইউটিউব কমিউনিটি ভায়োলেন্টের কারণে আমরা সেই অংশগুলো বাদ দিতে বাধ্য হয়েছি, কারণ জঘন্য সব সিন। তো এই মুভিটার নাম হচ্ছে অ্যাপোক্যালিপ্টো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে।